হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। দিলীপ ঘোষ ভুলে গেছেন আসলে পশ্চিমবঙ্গ ধর্মনিরপেক্ষ রাজ্য। দিলীপ ঘোষ মন্ত্রী হয়েছে ধর্মনিরপেক্ষ রাজ্যে, দিলীপ ঘোষ সংবিধানকে শপথ রেখে মন্ত্রী হয়েছে, দিলীপ ঘোষ ভুলে গেছে। তাই জন্য দিলীপ ঘোষ এই কথাগুলো বলছে, আসল ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার জন্য বলছে। দিলীপ ঘোষ আসলে সব ধর্মের মানুষ যখন একত্রিত হয়ে গেছে সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, এটা সরকারও ভয় পাচ্ছে। সরকারও বুঝতে পেরেছে যে 2 মাস হয়নি, তার মধ্যে মানুষ সরকারকে প্রশ্ন করতে শুরু করেছে, 2 মাস হয়নি তার মধ্যে মানুষ প্রশাসনকে প্রশ্ন করতে শুরু করছে। তাহলে এই আন্দোলনটা গণ আন্দোলন যখন আকার নিতে পারে, গণ আন্দোলন যখন রূপ নেবে, তাহলে সে তা বৃহত্তর আন্দোলনে পরিণত হবে এবং যা সরকারের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তাই এই রকমের গণ আন্দোলন যাতে তৈরি না হয়, ধর্মর কথা বলে যাতে মানুষকে আলাদা করে দেওয়া যায় এবং প্রতিবাদটাকে যাতে দুর্বল করে দেওয়া যায়, তাই জন্য দিলীপ ঘোষ এই কথাগুলো বলছেন। বিষয়টা নিয়ে বলার আর নতুন কিছু নেই। আমরা সবাই দেখতে পাচ্ছি যে বিষয়টা কোন জায়গায় এসছে, কতটা মর্মাহত, কতটা আমরা সকলেই মর্মাহত। বলার কোনো ভাষা নেই। এখানে যারা রাস্তায় নেমেছে, যারা প্রতিবাদ করছে, পরিবারের মানুষ সকলেই আমরা দেখছি। আমরা সকলেই পরিবারের মানুষ। শুধু মানে এটা না যে বাচ্চাটার সাথে ঘটনা ঘটেছে শুধু তার বাবা মা এখানে পরিবারের মানুষ, আমরা সকলে বাচ্চাটা পরিবারের মানুষের মতো আমরা এখানে সেই ফিলটা পাচ্ছি, আমরা সেই দুঃখটা পাচ্ছি, আমরা সেইভাবে মর্মাহত বইছি যে একটা বাচ্চার সাথে একটা ঘটনা ঘটলে মানে আমাদেরই পরিবারের বাচ্চা, যে আমরা মনে হচ্ছে আমাদেরকে যে এইরকম একটা ঘটনার সম্মুখীন হতে হয়েছে একটা বাচ্চাকে। এবং সবথেকে বড় কথা যেটা, যে পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো বারংবার ঘটে যাচ্ছে। এটা না যে প্রথমবার ঘটছে। সরকার পরিবর্তন হয়েছে, মানুষ ভেবেছিল সরকার পরিবর্তন হওয়ার পরে হয়তো মানুষ সোনার বাংলা, যেইভাবে মানুষকে বোকা বানানো হয়েছিল যে সোনার বাংলা তৈরি হবে, তো সোনার বাংলার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে যে এই সোনার বাংলা তৈরি হচ্ছে সবার প্রথমে গরিব মানুষদের বিরুদ্ধে। সোনার বাংলা তৈরি হচ্ছে, গরিব মানুষদের কোনো জায়গা নেই যে সোনার বাংলাতে, সেই সোনার বাংলা তৈরি হচ্ছে। এবং তার মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র গরিব মানুষ না, মহিলাদেরও সুরক্ষাটা সোনার বাংলাতে সেই কোথাও একটা গিয়ে একই জায়গায় চলে গেছে, বা তার থেকেও কোথাও একটা গিয়ে খারাপ পরিস্থিতি চলে এসছে। মহিলারা আগেও সুরক্ষিত ছিল না, মহিলারা এখনও সুরক্ষিত নেই। তাহলে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হচ্ছে, ফুল পরিবর্তন হচ্ছে, ফুলের সংখ্যা পরিবর্তন হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে মানুষের সুরক্ষাটা সেই একই জায়গা থেকে যাচ্ছে। মানুষ এখনও অসুরক্ষিত, মহিলারা এখনও অসুরক্ষিত, শিশুরা এখনও অসুরক্ষিত, পুলিশ এখনও কাজ করে না, পুলিশ এখনও দলদাসে পরিণত, পুলিশ এখনও নিষ্ক্রিয়, প্রশাসন এখনও তৎপরভাবে কাজ করে না, প্রশাসন এখনও পর্যন্ত সরকারের ইশারার পুতুল হয়ে থেকে গেছে, প্রশাসন এখনও পর্যন্ত সরকারের ইশারায় নাচে, প্রশাসন এখনও অপরাধীদের ধরতে পারে না, প্রশাসন এখনও সঠিক সময়ে তদন্ত তৈরি করতে পারে না। তাহলে প্রশাসনিক যে গাফিলতি, আমরা আগের সরকারের সময় বারংবার বলে এসেছিলাম যে যেই প্রশাসনিক গাফিলতির জন্য মানুষ তাদের সুরক্ষা পায় না, মানুষ তাদের অধিকার পায় না, মানুষকে অবহেলা হতে হয়, সেই একই রকম প্রশাসনিক গাফিলতি এখানেও থেকে যাচ্ছে, যেই কারণে এই ঘটনাগুলো বারংবার ঘটছে। যদিও 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু তার আগের যে অভিযোগ, সেই অভিযোগ হলো যে প্রথমে যখন পুলিশের কাছে যাওয়া হয়েছিল, পুলিশ সেই সময় যদি র্যাপিড অ্যাকশন নিত, তাহলে হয়তো কোথাও একটা গিয়ে মেয়েটাকে বাঁচানো যেত, কোথাও একটা গিয়ে হয়তো মেয়েটার জীবনটা বেঁচে যেত, কোথাও একটা গিয়ে হয়তো মেয়েটা যখন পুকুরে তাকে ডোবানো হয়েছিল, কোথাও একটা গিয়ে মেয়েটা জীবিত ছিল, হয়তো সেই অবস্থা উদ্ধার করা গেলে কোথাও একটা গিয়ে মেয়েটাকে হয়তো বাঁচানো যেত। এবং সবথেকে বড় ঘটনা যেটা, যে গণপিটুনিতে একজনের মৃত্যু ঘটলো, যার মৃত্যু ঘটলো, মানুষ আবেগে এসে এরকম ঘটনা ঘটাতে পারে, কিন্তু যার মৃত্যু ঘটলো হয়তো সেই ব্যক্তি এমন কোনো এভিডেন্স দিত, সেই ব্যক্তির কাছে এমন কোনো তথ্য ছিল যা এই ঘটনার মূল তদন্তে পৌঁছাতে সাহায্য করতো, যা এই ঘটনার মূল আসামি যাদের চক্রান্ত বা ঘটনা আসল সত্যি কি, আসল সত্যি জানতে সাহায্য করতো। তাহলে পুলিশ থাকতে যখন একজন ব্যক্তি গণপিটুনিতে মৃত্যু হচ্ছে, পুলিশ থাকতে যখন এরকমের ঘটনা ঘটছে, তাহলে প্রশাসনিক সুরক্ষাটা কোথায় পাচ্ছে মানুষ যেই প্রশাসনিক সুরক্ষার আশা সরকারের কাছ থেকে করে, সরকারের ন্যূনতম দায়িত্ব, সরকারের যে ন্যূনতম দায়িত্বের মধ্যে পড়ে মানুষকে প্রশাসনিক সুরক্ষা দেওয়া। বারুইপুরের মতো একটা জায়গায় যেখানে পুলিশ সুপার আছে, যেখানে বড় বড় পুলিশ অফিসাররা আছে, তাদেরকে মোতায়েন করা আছে, তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব থাকা সত্ত্বেও এই রকমের ঘটনা ঘটছে তাদের দায়িত্বের গাফিলতির জন্য, তাদের কর্তব্যপরায়ণতার অভাবের জন্য। তাহলে বারংবার সেই একই জায়গায় চলে আসছে যে আমরা আদৌ পশ্চিমবঙ্গে সুরক্ষিত কিনা, আমরা বাঙালি হিসেবে আদৌ সুরক্ষিত কিনা, আমরা বাঙালি হিসেবে কোথায় দাঁড়িয়ে আছি, সব থেকে বড় প্রশ্ন এটাই চলে আসছে। এই বিষয়টা যদি সত্যতা সম্বন্ধে আমি সত্যতা যাচাই করিনি, এবং বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত আমার কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনফরমেশন এসছে, তাই আমি এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম মন্তব্য করবো না, যেহেতু আমি এখনো পুরোপুরি সত্য বিষয়টা জানি না। কিন্তু যদি পুলিশ সেটা করে থাকে, পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এবং যেই নেতা সেটা করে আছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এবং যদি এর উল্টোটা হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এরকমের অপপ্রচারে কান্না দিয়ে আসল যে ঘটনা সেটার উপরে আমাদেরকে দেখতে হবে, কারণ বিভিন্ন জায়গা থেকে আমি বিভিন্ন রকমের রিপোর্ট পেয়েছি, এবং আসল রিপোর্ট আসলে
আসলে সত্যি কথা বলতে গেলে আজকের যুগে সোশ্যাল মিডিয়াতে খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, তাই কোন খবরটা সত্যি কোন খবরটা মিথ্যে সেটা আমরা যাচাই করতে পারি না। যাচাই করার আগে খবর ভাইরাল হয়ে যায় এবং মানুষ সেই ভাইরাল খবরকে সত্যি ভেবে বসে। তাই আজকের যুগে দাঁড়িয়ে আমি বলবো যে খবরটাকে ভালো করে যাচাই করে নেওয়া দরকার। যদিও আমি এটা বলছি না ঘটনা সত্যি কি মিথ্যে, আমি সেই বিষয়ে আমার নলেজ নেই, কিন্তু আমি বলবো যে যদি হয়ে থাকে তাহলে সেই নেতার শাস্তি হওয়া দরকার এবং যেই নেতার প্ররোচনা এসে বা যেই নেতার উস্কানিতে এসে পুলিশের ঘটনা ঘটেছে সেই সকল পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। পরপর 7টি ধর্ষণ বিষয়টা একটাই কথা বলবো আবার, সেটা হচ্ছে যে সরকার পাল্টেছে, মানুষের অবস্থা পাল্টায়নি। মানুষের অবস্থা আরও খারাপ পরিস্থিতিতে গেছে। মানুষ স্বপ্ন দেখেছিল একটা নতুন সরকার তৈরি হবে, একটা নতুন রাজ্য তৈরি হবে, একটা নতুন মানুষের মধ্যে হয়তো নতুন আশা জেগেছিল, মানুষ সোনার বাংলা দেখবে বলেছিল, কিন্তু সোনার বাংলা আজকে দুঃখের বাংলা হয়ে গেছে, সোনার বাংলা আজকে কান্নার বাংলা হয়ে গেছে, সোনার বাংলা আজকে ভয়ের বাংলা হয়ে গেছে। যেই বাংলাতে মানুষ ভয়ে বাস করছে, যেই বাংলাতে মানুষ রাতে ঘুমাতে পারছে না, কিছু মানুষ রাতে রুজি রুটির অভাবে ঘুমাতে পারছে না, কিছু মানুষ নিজের বাড়ি ভাঙার ভয়ে ঘুমাতে পারছে, কিছু মানুষ দোকান ভাঙার ভয়ে ঘুমাতে পারছে না, কিছু মানুষ কর্মস্থল হারানোর ভয়ে ঘুমাতে পারছে না। এখন মানুষ মহিলারা নিজের নিরাপত্তার অভাবে ঘুমাতে পারবে না, যেই শিশুরা গেলে তার বাবা মা ঘুমাতে পারবে না, যেই শিশুরা গেলে তার এলাকার মানুষ ঘুমাতে পারবে না। সারা পশ্চিমবঙ্গের মানুষ দুদিন থেকে ঘুমাতে পারছে না শুধুমাত্র এই নতুন সোনার বাংলা। তাহলে এটা কেমন সোনার বাংলা? এরকম সোনার বাংলা স্বপ্ন তো সাধারণ মানুষ দেখেনি, এরকম সোনার বাংলা স্বপ্ন তো বাঙালিরা দেখেনি। তিলোত্তমার মাকে আসলে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক প্ররোচনা দিয়ে, তিলোত্তমার মাকে ব্যবহার করেছে, তিলোত্তমা ইস্যুটাকে ব্যবহার করেছে রাজনৈতিক প্ররোচনা দিয়ে, এবং সেই তিলোত্তমাকে কেন্দ্র করে, যে তিলোত্তমা কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা এই সরকার পেয়েছে, সেই রকম তিলোত্তমা আবার তৈরি হলো। যখনই এরকমের ঘটনা ঘটে তখনই তিলোত্তমা তৈরি হচ্ছে, এবং এই তিলোত্তমাগুলো তৈরি হওয়ার পিছনে দায় কাদের? সরকারের দায়। যখন সরকার তৈরি হচ্ছে, যখন এরা শপথ নিচ্ছে, যখন এরা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছে, বিভিন্ন রকমের মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছে, তখন এদের প্রথম শপথ নেওয়া দরকার যে পশ্চিমবঙ্গে বা আমাদের রাজ্যে একটাও তিলোত্তমা আমরা তৈরি হতে দেবো না, আমরা আর একটা অভয়া ঘটনা হতে দেবো না, আমরা আর একটা এই রকমের ঘটনা হতে দেবো না, আমরা আর দ্বিতীয় কোনো আর্যিকর হতে দেবো না। তাহলে আরও যখন বারংবার এই রকমের ঘটনাগুলো ঘটছে, আরও যখন এই রকমের ঘটনাগুলো ঘটছে, তাহলে সরকার পুরোপুরিভাবে ব্যর্থ হচ্ছে, প্রশাসন পুরোপুরিভাবে ব্যর্থ হচ্ছে। সরকারের ন্যূনতম কাজ, যে কোনো সরকার হোক না কেন, আগের সরকারকেও প্রশ্ন করা হয়েছিল, এই সরকারকেও প্রশ্ন করা হবে, কোনো সরকারকে ছাড় দেওয়া হবে না। সরকার হিসেবে যখন তোমরা দায়িত্ব নিচ্ছ, সরকার হিসেবে যখন গদি সামলাচ্ছে, তখন মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং এই প্রশ্নগুলোকে নিরপেক্ষভাবে উত্তর দিতে হবে, নিরপেক্ষভাবে উত্তর দিয়ে মানুষের প্রশ্নের উত্তর দিয়ে দায় সারতে হবে। প্রশাসনিক তৎপরতা কেন দুর্বল তার উত্তর বারবার দিতে হবে সরকারকে, এবং মুখ্যমন্ত্রীকেও তার উত্তর বারবার দিতে হবে। দিলীপ ঘোষ ভুলে গেছেন আসলে পশ্চিমবঙ্গ ধর্মনিরপেক্ষ রাজ্য, দিলীপ ঘোষ মন্ত্রী হয়েছে ধর্মনিরপেক্ষ রাজ্যে, দিলীপ ঘোষ সংবিধানকে শপথ রেখে মন্ত্রী হয়েছে, দিলীপ ঘোষ ভুলে গেছে। তাই জন্য দিলীপ ঘোষ এই কথাগুলো বলছে, আসল ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার জন্য বলছে। দিলীপ ঘোষ আসলে সব ধর্মের মানুষ যখন একত্রিত হয়ে গেছে সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, এটা সরকারও ভয় পাচ্ছে। সরকারও বুঝতে পেরেছে যে 2 মাস হয়নি, তার মধ্যে মানুষ সরকারকে প্রশ্ন করতে শুরু করেছে, 2 মাস হয়নি তার মধ্যে মানুষ প্রশাসনকে প্রশ্ন করতে শুরু করছে। তাহলে এই আন্দোলনটা গণ আন্দোলন যখন আকার নিতে পারে, গণ আন্দোলন যখন রূপ নেবে, তাহলে সে তা বৃহত্তর আন্দোলনে পরিণত হবে এবং যা সরকারের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তাই এই রকমের গণ আন্দোলন যাতে তৈরি না হয়, ধর্মর কথা বলে যাতে মানুষকে আলাদা করে দেওয়া যায় এবং প্রতিবাদটাকে যাতে দুর্বল করে দেওয়া যায়, তাই জন্য দিলীপ ঘোষ এই কথাগুলো বলছেন। সেটাই বলছি, প্রশাসনিক গাফিলতি একই থেকে গেছে। আগের সরকারও যেমন প্রশাসনিক গাফিলতি ছিল, এই সরকারও তেমন প্রশাসনিক গাফিলতি থেকে গেছে। এবং কোথাও একটা গিয়ে আমরা দেখছি যে তদন্ত ঠিকঠাক হচ্ছে না, তদন্ত প্রক্রিয়া ঠিকঠাক হচ্ছে না। তদন্ত প্রক্রিয়া ঠিকঠাক হলে আইন তার ব্যবস্থা তাকে শাস্তি দেওয়ার জন্য আছে, কিন্তু আইনকে সে সুযোগ করে দেওয়া হচ্ছে না। তদন্ত কার হাতে? তদন্ত সরকারের হাতে, তদন্ত প্রশাসনের হাতে। প্রশাসন কে চালায়? প্রশাসন সরকার চালায়। আগের সরকার যেভাবে প্রশাসনকে কাজ করতে দিত না, এই সরকার প্রশাসনকে কাজ করতে দিচ্ছে না। কালকের ঘটনায় তো স্পষ্ট, বারাপুরের ঘটনায় তো স্পষ্ট। পুলিশকে ঠিক সময় যদি পুলিশ পৌঁছাতো, পুলিশ যদি ঠিক সময় র্যাপিড অ্যাকশনে, তাহলে ঘটনা ঘটতো না। ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ অ্যাকশন নিয়েছে, ঘটনা ঘটার আগে পুলিশ অ্যাকশন নেয়নি। মেয়েটি যখন নিখোঁজ ছিল তখন পুলিশ অ্যাকশন নেয়নি। মেয়েটি নিখোঁজ থাকতে যদি সঠিক সময় অ্যাকশন নেওয়া হতো, মেয়েটি নিখোঁজ থাকাকালীন যদি প্রশাসনিক তৎপরতা দেখা যেত, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। তাহলে হয়তো মেয়েটাকে হয়তো বাঁচানো যেত, মেয়েটাকে হয়তো জীবিত অবস্থা উদ্ধার করা যেত। তাহলে প্রশাসনিক গাফিলতি সবসময় সরকারের দায়। সরকার চাইলে প্রশাসনকে এতটা তৎপর করে দিতে পারে যাতে এরকম ঘটনা আর একটা না করতে পারে। সরকার চাইছে না, সরকার প্রশাসনকে তৎপর করছে না, সরকার অন্য রকমের রাজনীতিতে ব্যস্ত, সরকার ডিম থেরাপিতে ব্যস্ত, সরকার ডিম ছড়াছড়িতে ব্যস্ত, সরকার তৃণমূলের নেতাদের কোমরে দড়ি বাঁধিয়ে হাঁটানোয় ব্যস্ত, সরকার
তৃণমূল নেতাদের কান ধরে উঠবোস করাতে ব্যস্ত। সরকার প্রশাসনিক তৎপরতা, মানুষকে সুরক্ষা দেওয়ার কথা সরকার ভাবছে না। একই জায়গা থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে প্রত্যেক দিন। প্রশাসন বিজেপির কোনো ষড়যন্ত্র বলে মনে হচ্ছে? ষড়যন্ত্র কি এখানে? এখানে ষড়যন্ত্র কোনো কথা না। মানুষ বেহাল দশায় আছে, মানুষের সুরক্ষা দরকার। মানুষ বেহাল দশা, মানুষ অসহায় হয়ে আছে, মানুষের সুরক্ষা দরকার এবং এই সরকার সুরক্ষা দিতে পারছে না। আমরা যদি রাজ্যের হাল দেখি, রাজ্য বেহাল হয়ে আছে। রাজ্যে কোনো আইন এই মুহূর্তে নেই। আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এমন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে যে গত 2 মাসে 7টা ধর্ষণ হয়ে গেছে। এর মধ্যে প্রশাসন ঠিকভাবে কাজ করে না। প্রশাসন শুধু বুলডোজার নিয়ে চলে যায় মানুষের ঘরবাড়ি ভাঙতে। প্রশাসন শুধু চলে যায় বুলডোজার নিয়ে মানুষের রুজি রুটি ভাঙতে, দোকান ভাঙতে। যেখানে প্রশাসনকে আসলে পৌঁছানো দরকার, আসলে তাড়াতাড়ি তৎক্ষণাৎ কাজ করা দরকার, সেখানে প্রশাসন কাজ করে না। তাহলে এখানে তো সরকার, রাজ্যের অবস্থা বেহাল হয়ে আছে, মানুষের অবস্থা বেহাল, মানুষ অসহায়, এছাড়া আর কিছু বলার নেই।